বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নিয়ে রাজধানী শহর পর্যন্ত কিলোমিটারের পরে কিলোমিটার জ্বালানি তেলের জন্য যানবাহন নিয়ে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং হঠাৎ করেই দেখা গেল জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই সেই দীর্ঘ লাইন সেটা উধাও হয়ে গেল। এটাতে একটা প্রশ্নের জায়গাও তৈরি হয়েছে আসলে যে আসলে কি জ্বালানির দাম বাড়ানো হবে, এই কারণেই পূর্বে একটা সংকট তৈরি করা হলো, জনগণকে একটা ভোগান্তির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হলো যাতে মানুষেরা জ্বালানি তেলের দাম যে হঠাৎ করে এত পরিমাণে বৃদ্ধি করা হলো সেই বিষয়টাতে মানুষের রিয়াকশনের থেকে, মানুষ যে লাইন থেকে মুক্তি পেল সেই সুস্থিতির মধ্যে মানুষেরা ভুলে যাবে, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার কোনো একটা মেকানিজম সরকারের তরফ থেকে ছিল কিনা সে প্রশ্নটাও এখন রয়েছে। যদিও জ্বালানি তেলের এই বিষয়টা নিয়ে সংসদে একটা কমিটি গঠন করা হয়েছে, তার একটা সময়সীমা আছে, আমাদেরও তরফ থেকে সেখানে সদস্যরা আছেন। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখতে চাই যে আসলে এখানে সংকটটা কোথায় থেকে এটা ঘনীভূত হলো। এবং এর বাইরে গিয়েও আপনারা জানেন যে অর্থনীতিতে একটা বড় ধরনের ধকল সামনের দিনে আসতে যাচ্ছে। বিশেষত গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, তিনি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে যে বিবৃতি দিয়েছেন তাতে ভীত সন্ত্রস্ত হওয়ার মতো অর্থনৈতিক পরিস্থিতি আছে বাংলাদেশে বলেই আমাদের কাছে মনে হয়। আমরা দেখলাম যে আমাদের সমস্ত সমীক্ষাতেই, স্ট্যাটিস্টিক্সের ডাটাগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এবং সে সময়টাতেই আমরা খেয়াল করে দেখলাম যে 5টি ব্যাংককে একীভূতকরণ করা হয়েছিল, ইসলামী ব্যাংকগুলো, যেখানে আসলে লুটেরেরা তারা ব্যাংকের অর্থগুলো জনগণের আমানত বা সরকার যে ভর্তুকি দিয়েছিল সেখানে সব কিছুকেই তারা লুটপাট করে নিয়ে গেছেন। সেখানে ব্যাংক রেজুলেশন আইনটা সংসদে পাশ করা হলো, হঠাৎ করেই সেখানে একটা সংশোধনে নিয়ে আসা হয়েছে এক রাতের ব্যবধানে 18 ধারায়, যে মাত্র 7.5% অর্থ যদি প্রদান করা হয় তাহলেই তারা আবার ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে পাবেন। এটা খুবই কঠিন একটা পরিস্থিতি, কারণ আমরা দেখলাম যে লুটেরাদের কাছেই এই ব্যাংকগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার একটা আইন প্রণয়ন করা হয়েছে। খেয়াল করে দেখবেন যে সরকার যদি সেই ব্যাংকগুলোতে 20,000 টাকা যদি ভর্তুকি দিয়ে থাকে, 20,000 টাকা যদি প্রদান করে থাকে, মাত্র 1,500 কোটি টাকা সেটা যদি তারা প্রদান করেন তাহলেই তারা ব্যাংকগুলোর মালিকানা আবার ফিরিয়ে পাবেন। তো যারা 20,000 কোটি টাকা লুটপাট করেছে তাদের জন্য 1,500 কোটি টাকা প্রদান করা তো খুবই সামান্য ব্যাপার আর কি। তো তারা তো আসলে এই 1,500 কোটি টাকা ফেরত দিয়ে 20,000 কোটি টাকা তারা যেটা লুটপাট করেছিলেন সেটাকেও তারা বৈধ করতে পারবেন এবং সামনের দিনে আরও হাজার হাজার কোটি টাকা তারা আসলে লুটপাট করতে পারবেন। এই ধরনের একটা পরিবেশ এই একীভূতকরণকৃত ব্যাংকগুলোতে এটা তৈরি হয়েছে। সামগ্রিকভাবেই বাংলাদেশের অর্থনীতি, এই জ্বালানি সংকট এবং সংস্কার এবং গণভোটের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে দেশব্যাপী জাতীয় পর্যায়ে যে সংকটগুলো তৈরি হয়েছে সেটাতে সমাধানের পথ কোথায়, সেই অন্বেষার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা একটি জাতীয় কনভেনশনের আহ্বান করেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ যেমন থাকবেন, এর বাইরে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যারা সরকার দলের আছেন তাদেরকেও আমরা ইনভাইট করেছি। আমরা আশা করবো যে তারাও সেখানে অংশগ্রহণ করবেন। বিরোধী দলের যারা আছেন তারাও অনেকে এখানে অংশগ্রহণ করবেন। এর বাইরে যারা এক্সপার্ট আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে নিয়ে অ্যাক্টিভিস্ট এবং যারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে যারা গভীর জানাশোনা যাদের আছে, সে মানুষদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি যাতে করে আমরা একটা জাতীয় পর্যায় থেকে সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সমাধানের পথ যাতে আমরা খুঁজে পাই, সে আকাঙ্ক্ষায় কালকে সারাদিনব্যাপী একটি জাতীয় কনভেনশনের আহ্বান করা হয়েছে। সেখানে বাংলাদেশের আপামর জনতা, আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই যে আপনারা এই জাতীয় কনভেনশনের আলোচনাগুলো আপনারা ফলো করবেন এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাই যে আপনারা মিডিয়া কাভারেজ সেখানে দিবেন এবং আমরা চাইব যে সকলের সম্মেলনের মধ্য দিয়ে এই জাতীয় কনভেনশনটি সফল হবে এবং সামনের দিনেও যতক্ষণ পর্যন্ত না সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সংসদের বাইরে সর্বত্রই আমরা সংস্কারের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে রায়, সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই সেটা আমরা চালিয়ে যাব এবং সেই লড়াইয়ে বাংলাদেশের আপামর জনতাকে একাত্ম থাকার আহ্বান জানিয়ে আজকের যে সংবাদ সম্মেলন আমরা সেটার ইতি টানছি।